গুড মর্নিং। আজ দেখবো তোমাদের ভারতের সংবিধান। আজ দেখবো রাষ্ট্রপতির মহাবিয়োগ। মহাবিয়োগ, রাষ্ট্রপতির মহাবিয়োগ। আর্টিকেল 61, ধারা নাম্বার 61, আর্টিকেল 61, আর্টিকেল 61। আর্টিকেল 61 তে বলা হয়েছে মহাবিয়োগ। মহাবিয়োগ শব্দের মানে হচ্ছে যে ভারতের কোনো বড় অধিকারীকে বা বড় কর্মচারীকে তার পদ থেকে যখন সরিয়ে দেওয়া হয় তখন তাকে বলা হয় মহাবিয়োগ। এবং মহাবিয়োগ শব্দটি কেবলমাত্র রাষ্ট্রপতির ক্ষেত্রেই লাগু করা হয়, অন্য কোনো সরকারি অফিসারের ক্ষেত্রে লাগু করা হয় না। যেমন ভারতে অনেক সরকারি অফিসার আছে, রেলওয়ের আছে, আইপিএস আছে, আইএফএস আছে, অনেক অফিসার আছে, তাদের ক্ষেত্রে কেবলমাত্র সাসপেন্ড শব্দটি আছে, যে সেই কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু ভারতের সব থেকে বড় কর্মচারী হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি, এবং ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে কেবলমাত্র মহাবিয়োগ শব্দটি আছে। মহাবিয়োগ মানে হচ্ছে যখন তার পদ থেকে সাসপেন্ড করা হয়, যখন তার পদ থেকে সাসপেন্ড করা হয় রাষ্ট্রপতিকে, তখন তাকে বলা হয় মহাবিয়োগ। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে সাসপেন্ড শব্দটি আসে না, রাষ্ট্রপতির ক্ষেত্রে কেবলমাত্র আছে মহাবিয়োগ। মহাবিয়োগ, মহাবিয়োগ মানে হচ্ছে মানে বড় কোনো অধিকারীকে বা ভারতের বড় কোনো অধিকারীকে বা বড় কোনো কর্মচারীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া। বড় কোনো কর্মচারীকে কর্মচারীকে চারীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া এটাকে বলা হয় মহাবিয়োগ। এবং মহাবিয়োগ শব্দটি কেবলমাত্র রাষ্ট্রপতির ক্ষেত্রে লাগু করা হয়। মহাবিয়োগ প্রক্রিয়াটি আবার 3 রকম ভাবে শুরু হয়। রাষ্ট্রপতি যদি পাগল হয়ে যায় বা অন্য দেশের প্রভাবে এসে যায়। অন্য দেশের প্রভাবে মানে হচ্ছে যে ভারতের কথা না শুনলে এবং চায়না, পাকিস্তান অথবা যে কোনো দেশের প্রভাবে এসে গেল এবং সেই দেশের কথা শুনে, যাকে বলে আর কি, যেমন সরকারি কর্মচারী কোনো কিছু যখন কাজ করে, ঘুষ নেয় এবং কাজ করে অন্য কারো প্রভাবে এসে যায়, তো ঠিক সেই রকমই বোঝায় যে অন্য কোনো দেশের প্রভাবে এসে যায় তখন তাকে সরিয়ে দেওয়া হয়। 3টা প্রভাবে মহাবিয়োগ 3টি কারণে লাগু হয়। একটা হচ্ছে অন্য দেশের প্রভাবে এসে গেলে, তারপর আছে আরেকটা আছে পাগল হয়ে গেলে, আর আরেকটা হচ্ছে যে মন্ত্রিমণ্ডলের কথা যদি না শুনে, আর সংসদের যে ধারাগুলি আছে সেইগুলি যদি অমান্য করে। 3টি প্রভাবে একটি হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যদি পাগল হয়ে যায়, আরেকটা হচ্ছে অন্য দেশের প্রভাবে এসে যায়, অন্য দেশের প্রভাবে এসে যায়। আরেকটা মন্ত্রিমণ্ডলের কথা না শুনলে এবং ধারা অতিক্রম করলে, সংবিধানের ধারা অতিক্রম করলে, মন্ত্রিমণ্ডলের কথা না শুনলে, মানে সংসদের যে মন্ত্রীগুলি আছে তাদের যদি কথা না শুনে তখন এটি লাগু হয়। আর অন্য দেশের প্রভাবে এসে গেলে মন্ত্রিমণ্ডলের কথা না শুনলে এবং সংবিধান অতিক্রম করলে মহাবিয়োগ শব্দটি লাগু করা হয়। মহাবিয়োগ শব্দটি ইতিহাসের কাল থেকে লাগু হয়ে আসছে। যেমন মহাবিয়োগ লাগু হয়েছিল ইতিহাসের কালে মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বসানো হয়েছিল। আবার মীর কাসিমকে সরিয়ে মির্জাফরকে বসানো হয়েছিল। এবং আরেকটা ওয়ারেন হেস্টিংকে অপদস্থ করা হয়েছিল। এবং ওয়ারেন হেস্টিংকে যখন অপদস্থ করা হয়, ওয়ারেন হেস্টিং সুইসাইড করে নিয়েছিল। মহাবিয়োগ শব্দটি নিয়ে আসা হয় আমেরিকার সংবিধান থেকে। মহাবিয়োগ শব্দটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। মহাবিয়োগ লাগু কেমন করে হয়? যেমন ভাবে রাষ্ট্রপতিকে নিয়োগ করা হয়েছিল,
যেমন ভাবে রাষ্ট্রপতিকে নিয়োগ করা হয়েছিল, ঠিক তেমন ভাবে মহাভিয়োগ শব্দটিও মানে রাষ্ট্রপতিকে তেমন ভাবে সাসপেন্ডও সেই রকম ভাবেই করা হয়। যেমন প্রথমে পার্লিয়ামেন্টে এত লোক পাস করেছিল যে হ্যাঁ রাষ্ট্রপতিতে দাঁড়াবার জন্য যোগ্য, বিধানমণ্ডল পাস করেছিল যে হ্যাঁ ইনি রাষ্ট্রপতির ভোটে দাঁড়াবার জন্য যোগ্য, এবং এত পার্সেন্ট ভোট পেয়েছিল। এত পার্সেন্ট ভোট পাওয়ার পর যেমন ভাবে নিয়োগ হয়েছিল, ঠিক তেমন ভাবে যে প্রক্রিয়াতে শুরু হয়েছিল রাষ্ট্রপতি নিয়োগ হয়েছিল যে প্রক্রিয়াতে, ঠিক সেই প্রক্রিয়াতেই আবার রাষ্ট্রপতিকে সরানো হয়। যেমন এটা হচ্ছে পার্লিয়ামেন্ট, এটা পার্লিয়ামেন্ট, এটা পার্লিয়ামেন্ট। পার্লিয়ামেন্টে দুটি কক্ষ আছে, একটা হচ্ছে লোকসভা, আরেকটা হচ্ছে রাজ্যসভা। লোকসভা প্লাস রাজ্যসভা। এখান থেকে লোকসভা থেকে একের চার ভাগ, একের চার ভাগ, একের চার মানে 25% মানুষ, 25% মানুষ, এবং রাজ্যসভায় একের চার, রাজ্যসভায় একের চার মানে 25%, 25%। এইখানে যদি লোকসভা যদি 100 জন মন্ত্রী বসে এবং রাজ্যসভা যদি 100 জন মন্ত্রী বসে, এই 100 জনের মধ্যে 25% মানুষ, প্রথমে 25% রাষ্ট্রপতিকে যখন সরানো হবে তখন 25% মানুষকে সহমত দিতে হবে। যেমন যখন রাষ্ট্রপতির ভোট শুরু হয়েছিল তখন লোকসভা, রাজ্যসভা এবং বিধানমণ্ডল থেকে বিধানসভা যেমন সহমত দিয়েছিল যে হ্যাঁ রাষ্ট্রপতির ভোটে দাঁড়ানোর যোগ্য, ঠিক এমন ভাবেই এখান থেকে লোকসভা প্লাস রাজ্যসভা, লোকসভায় 25% মানুষ, 100 জন মন্ত্রী যদি বসে তখন 100 জনের মধ্যে 25% মন্ত্রী সহমত দেবে যে হ্যাঁ রাষ্ট্রপতি খারাপ কিছু কাজ করেছে, অথবা পাগল হয়ে গেছে, অন্য দেশের প্রভাবে এসে গেছে, সংবিধানের ধারা মানছে না, বা পার্লিয়ামেন্ট মানে সংসদের মন্ত্রিমণ্ডলের কথা শুনছে না, তখন সেই রকম আবার শুরু হবে তার জন্য শুরু হবে মহাভিয়োগ। এবং মহাভিয়োগ যখন শুরু হবে তখন 25% মানুষ সহমত দেবে যে হ্যাঁ রাষ্ট্রপতি খারাপ কিছু কাজ করেছে, তাকে সরাতে হবে, তখন 25% মানুষ সহমত দেবে যে হ্যাঁ পাস হয়ে যাবে। 25% মানুষের কাছ থেকে যখন পাস হয়ে যাবে তারপর হবে ভোট। যেমন যখন রাষ্ট্রপতি ভোটে দাঁড়িয়েছিল যে এত পার্সেন্ট ভোট পেলে সে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, ঠিক তেমন ভাবে আবার রাষ্ট্রপতিকে যখন সরানো হবে, যখন 2/3 এখানেও 2/3 মানে 66%, যখন 66% ভোট রাষ্ট্রপতির উপর মানে মহাভিয়োগ যখন লাগু হয়, রাষ্ট্রপতির জন্য 66% ভোট যখন পড়ে যাবে, লোকসভায় 66%, রাজ্যসভায় 66%, তখন শুরু হয়, তারপরে তখন সরানো হয় রাষ্ট্রপতিকে। এবং এইখানে বলেছিলাম বিধানমণ্ডল, এটা হচ্ছে বিধানমণ্ডল, বিধানমণ্ডলে দুটি কক্ষ আছে, একটা হচ্ছে বিধানসভা, আরেকটা হচ্ছে বিধান পরিষদ। এটা বিধানমণ্ডল। রাষ্ট্রপতির যখন ভোট হয়েছিল তখন কিন্তু বিধানসভা অংশ নিয়েছিল, কিন্তু বিধান পরিষদ অংশ নিতে পারেনি। এই কারণে ভারতের 6টি রাজ্যের মধ্যে কেবলমাত্র বিধান পরিষদ আছে, তখন কিন্তু বিধান পরিষদ অংশ নেয়নি এবং বিধানসভা অংশ নিয়েছিল। কিন্তু এইখানে রাষ্ট্রপতিকে যে সরানো হবে মানে সাসপেন্ড মহাভিয়োগ লাগু হয়েছে, এখানে কিন্তু বিধানসভা বা বিধান পরিষদ কেউ কিন্তু অংশ নিতে পারবে না, কারণ রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সেন্ট্রালে, এবং রাষ্ট্রপতি কোথায় কি কাজ করছে না করছে সেটা কিন্তু রাজ্যের কাছে খবর থাকে না। বিধানসভা হচ্ছে রাজ্যের, বিধান পরিষদ হচ্ছে রাজ্যের, এবং রাজ্যের কাছে কোনো খবর থাকে না, তাই তখন বিধানসভা অংশ নেয় না। সেই জায়গায় বিধানসভা অংশ নিতে পারে না, বিধানসভা অংশ নিতে পারে না এবং বিধান পরিষদও অংশ নিতে পারে না। তাই এইখানে ছিল 12 জন অ্যাংলো ইন্ডিয়ান মানে 12 জন মনোনীত সদস্য, যেগুলি এমএলএ নিয়োগ করেছিল, এখানে মন্ত্রিমণ্ডল নিয়োগ করেছিল, যে 12 জন অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত সদস্য নিয়োগ করেছিল, এরা কিন্তু অংশ নেয়। কিন্তু রাষ্ট্রপতির যখন ভোট হয়েছিল তখন কিন্তু 12 জন মনোনীত সদস্য অংশ নিতে পারেনি। কিন্তু এখন কিন্তু যে 12 জন অ্যাংলো ইন্ডিয়ান আছে, এরা 12 জন মনোনীত সদস্য আছে, 12 জন মনোনীত সদস্য, 12 জন সদস্য আছে, 12 জন সদস্য আছে, এরা কিন্তু অংশ নেয়, এরা কিন্তু রাষ্ট্রপতিকে সরানোর মানে মহাভিয়োগ করার জন্য অংশ নেয়। কারণ এই 12 জন মনোনীত সদস্য যারা আছে এদের কাছে সব খবর থাকে, কারণ এরা বসে পার্লিয়ামেন্টে এবং বিধানমণ্ডলেও বসে কিছু আছে, কিন্তু এরা বসে সংসদে, পার্লিয়ামেন্টে, এবং পার্লিয়ামেন্টে বসার জন্য এদের কাছে সব খবর থাকে যে রাষ্ট্রপতি পাগল হয়ে গেছে বা অন্য দেশের কথা শুনছে, বা সংসদের সংবিধান অতিক্রম করছে, বা মন্ত্রিমণ্ডলের মানে পার্লিয়ামেন্টের মন্ত্রিমণ্ডলের কোনো কথা শুনছে না, এই 12 জন সদস্যের কাছে খবর থাকে। তাই এই 12 জন সদস্য এই রাষ্ট্রপতির মহাভিয়োগে অংশ নেয়।
এবং 66%, এইখানে 66%, এখানে 66% যখন ভোট পড়ে যায় তখন রাষ্ট্রপতির উপর মহাভিযোগ লাগু হয় এবং এই প্রক্রিয়াটি শুরু হয় 14 দিন পর। লোকসভাতে 14 দিন পর, লোকসভা থেকে 14 দিন পর যায় রাজ্যসভাতে। এখন দেখবো মহাভিযোগ হলো তোমাদের, এবার দেখবো পাওয়ার অফ প্রেসিডেন্ট। পাওয়ার অফ প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতির কত ধরনের শক্তি আছে। রাষ্ট্রপতির 3 ধরনের শক্তি আছে। একটা হচ্ছে কার্যকারী শক্তি, এমএলএ লেজিসলেটিভ পাওয়ার, আরেকটা হচ্ছে কার্যকারী শক্তি বা এক্সিকিউটিভ পাওয়ার, আরেকটা হচ্ছে অর্থনৈতিক পাওয়ার মানে বাজেট পেশ করার পাওয়ার, বাজেট পেশ করার শক্তি। এগুলি রাষ্ট্রপতির কাছে আছে। রাষ্ট্রপতির কাছে 3 ধরনের শক্তি আছে। পাওয়ার অফ প্রেসিডেন্ট, পাওয়ার POWER, পাওয়ার অফ প্রেসিডেন্ট PRESIDENT, প্রেসিডেন্ট, পাওয়ার অফ প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতির শক্তি, রাষ্ট্রপতির 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 শক্তি, রাষ্ট্রপতির শক্তি। পাওয়ার অফ প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতির শক্তি। রাষ্ট্রপতির কাছে 3 ধরনের শক্তি আছে। একটা হচ্ছে কার্যকারী শক্তি, কার্যকারী শক্তি, কার্যকারী কার্যকারী শক্তি, কার্যকারী শক্তি। এক্সিকিউটিভ পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার। আরেকটা হচ্ছে এমএলএ, এমএলএ 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 বা লেজিসলেটিভ পাওয়ার, লেজিসলেটিভ LEGISLITIV, লেজিসলেটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার। আরেকটা হচ্ছে অর্থনৈতিক পাওয়ার, অর্থনৈতিক পাওয়ার, অর্থনৈতিক অর্থনৈতিক পাওয়ার, অর্থনৈতিক পাওয়ার। 3টি শক্তি আছে রাষ্ট্রপতির কাছে, কার্যকারী শক্তি, এক্সিকিউটিভ পাওয়ার, এমএলএ লেজিসলেটিভ পাওয়ার মানে এমএলএ, এখানে যে এমএলএ গুলি আইন তৈরি করে, যে আইনগুলি প্রতিদিন যে আইনগুলি তৈরি করে এবং সেই আইনগুলি লাগু হবে কিন্তু রাষ্ট্রপতি যতক্ষণ না সিগনেচার করবে ততক্ষণ না। যেমন জিএসটির আইন, এই আইন, ওই আইন যখন তৈরি হয় সেগুলি যতক্ষণ না রাষ্ট্রপতি সই করবে ততক্ষণ না লাগু হবে না। অর্থনৈতিক পাওয়ার, অর্থনৈতিক পাওয়ার মানে হচ্ছে ভারতে কখন কত খরচা হচ্ছে, কি হচ্ছে, সেইগুলি, একটা ব্রিজ তৈরি হলো, একটা ড্যাম তৈরি হলো, এখানে একটা পার্ক তৈরি হলো, এই হলো, ওইগুলি সব কিন্তু রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া হবে না। এবং কার্যকারী শক্তি, এক্সিকিউটিভ পাওয়ার মানে সিএজি নিয়োগ, সুপ্রিম কোর্টের যে জজগুলি নিয়োগ করা হয় বা বড় বড় মন্ত্রী নিয়োগ করা হয়, প্রধানমন্ত্রী আর উপরাষ্ট্রপতি, এইগুলি কিন্তু রাষ্ট্রপতিকে ছাড়া হবে না। যেমন একটা হচ্ছে ইউপিএসসি নিয়োগ, ইউপিএসসি নিয়োগ, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি নিয়োগ। তারপর সিএজি মানে হচ্ছে সুপ্রিম কোর্টের যে জজগুলি নিয়োগ করা হয় রাষ্ট্রপতির সিগনেচার থাকা চাই। তারপর আছে পিএম মানে প্রধানমন্ত্রী নিয়োগ, এখানেও রাষ্ট্রপতির সিগনেচার থাকা চাই। এগুলি, এখানে রাষ্ট্রপতির কোনো যদি ভূমিকা না থাকে তখন কিন্তু নিয়োগ করা হবে না, এইখানে রাষ্ট্রপতি থাকা যায়। এবং ভারতে যত কেন্দ্রের বড় বড় কাজ হয় সব কাজেই রাষ্ট্রপতিকে অংশ নিতে হবে। এবং যদি এমএলএ শক্তি বা বিধায়ক শক্তি, এমএলএ যত আইন তৈরি করে সেই আইনগুলি লাগু করার শক্তি আছে একমাত্র রাষ্ট্রপতির কাছে। এবং যত অ্যাংলো ইন্ডিয়ান বলছে অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ করা হয় 331 নম্বর ধারা, এবং লোকসভা রাজ্যসভা এসটি এসসি নিয়োগ করা হয় 332। এমএলএ শক্তি, এমএলএ মেম্বার, MEMBER, member of the legislative, এমএলএ ফুল ফর্ম বলেছিলাম মেম্বার অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলএ ফুল ফর্ম বলেছিলাম মেম্বার অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এমএলএ পাওয়ার বা বিধায়ক, এমএলএ কে বলা হয় বিধায়ক শক্তি,
এমএলএ পাওয়ার বা বিধায়ক শক্তি। এমএলএ আইন, যত আইন আছে সেই আইনগুলি তৈরি করে এমএলএ, এবং এটি লাগু করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি সই না করে তখন লাগু হবে না, মানে প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি লাগু করে, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি লাগু করে, রাষ্ট্রপতি লাগু করে যত আইন আছে সেই আইনগুলি লাগু করে রাষ্ট্রপতি, না হলে লাগু হবে না। অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ 331। অ্যাংলো ইন্ডিয়ান, অ্যাংলো এএনজি অ্যাংলো ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ 331। অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ হচ্ছে 331 নম্বর ধারায় হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ। লোকসভা রাজ্যসভা, লোকসভা 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 এসটি এসসি এসসি নিয়োগ 332। ধারা নাম্বার 332, লোকসভা এসটি এসসি নিয়োগ 332। এখন দেখব বাজেট সত্র। বাজেট মানে হচ্ছে অর্থনৈতিক পাওয়ার, ফাইন্যান্সিয়াল পাওয়ার। ফাইন্যান্সিয়াল পাওয়ার, যত টাকা যেখানে খরচা হচ্ছে সেই শক্তিটা একমাত্র ভারতের রাষ্ট্রপতির কাছে থাকে, এবং সেইটা নিয়ে গিয়ে পার্লিয়ামেন্ট মানে সংসদে গিয়ে পেশ করতে হয়, এবং সেইটা পেশ করার একমাত্র অধিকার আছে রাষ্ট্রপতির। কিন্তু রাষ্ট্রপতির কাছে এত সময় না থাকার জন্য, অথবা অন্য কোনো ব্যাপারে সে নিজের পার্সোনাল ব্যাপার হতে পারে, তার জন্য সে অর্থমন্ত্রীকে দায়িত্ব দিয়ে দেয়, এবং অর্থমন্ত্রী গিয়ে সেই বাজেটটি বা অর্থনৈতিকটি খরচাটি গিয়ে পার্লিয়ামেন্টে মানে সংসদে গিয়ে দেখায়। এখন ভারতের অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারামন। এখন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং ভারতের যত টাকা আছে সে জমানো টাকায় হোক, যত টাকায় আছে, যে 2 বছর আগের জমানো টাকা বা আজকে পাওয়া টাকা, ডেলি পাওয়া টাকা, রাষ্ট্রপতির সই ছাড়া সেই টাকা সেখান থেকে বের হবে না, যতক্ষণ না রাষ্ট্রপতি সই করবে। সে অন্য কোনো রাজ্যে টাকা দিতে হবে, কোনো অফিসে, কোনো আরটিও অফিসে, কোনো ডিএম অফিসে, কোনো স্কুলে, কোনো পুল তৈরি করার জন্য, কোনো পুকুর কাটার জন্য যে টাকায় আসে সেই টাকা যতক্ষণ না রাষ্ট্রপতি কেন্দ্রের থেকে সিগনেচার করবে ততক্ষণ না সেই জায়গায় বা সেই রাজ্যে সেই টাকা পৌঁছানো যায় না, যতক্ষণ না সই করবে। এখন দেখবো বাজেট সত্র মানে অর্থনৈতিক পাওয়ার, ফাইন্যান্সিয়াল পাওয়ার। বাজেট 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 মানে অর্থনৈতিক পাওয়ার, অর্থনৈতিক অর্থনৈতিক পাওয়ার, অর্থনৈতিক পাওয়ার মানে বাজেট সত্র। অর্থনৈতিক পাওয়ার কেবলমাত্র বাজেট পেশ করার অধিকার কেবলমাত্র রাষ্ট্রপতির কাছে আছে। রাষ্ট্রপতির কাছেই আছে, এবং এটা দায়িত্ব দেওয়া হয় অর্থমন্ত্রীকে, এবং অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারাম। এখন চলছে মনসুন মানে শীতকালীন সত্র, শীতকালীন শর্ত, এবং এটি নিয়ে যেতে হয় পার্লিয়ামেন্টে। যে বাজেট পেশ হয় সেটা নিয়ে যেতে হয় পার্লিয়ামেন্ট মানে সংসদে পাস করতে হয়, সংসদে গিয়ে পাস করতে হয়। তারপর আছে ভারতের যত টাকা আছে সে জমানো টাকায় হোক বা ডেলি পাওয়া টাকায় হোক, রাষ্ট্রপতির সই ছাড়া সেই টাকা বের হবে না, বের হবে না। এখন দেখবো রাষ্ট্রপতির পদ খালি হওয়ার, রাষ্ট্রপতির যে পদটি আছে তার পদটি খালি হওয়ার 5টি কারণ। একটি হচ্ছে রাষ্ট্রপতির সময়কাল যদি পূর্ণ হয়ে যায়। রাষ্ট্রপতির সময়কাল হচ্ছে 5 বছর। রাষ্ট্রপতির সময়কাল 5 বছর, এবং 5 বছর যদি পূর্ণ হয়ে যায় তখন রাষ্ট্রপতির সময়কাল পূর্ণ হয়ে যায়। একটা হচ্ছে রাষ্ট্রপতির সময়কাল, রাষ্ট্রপতির পদ খালি হওয়ার 5টি কারণের মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতির সময়কাল যদি 5 বছর পূর্ণ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি যদি ত্যাগপত্র দিয়ে দেয়
কোনো কারণবশত রাষ্ট্রপতি তার পদটি, যে পদটি আছে সেই পদে যদি ত্যাগপত্র দিয়ে দেয়, তখন 2 নম্বর কারণ হচ্ছে রাষ্ট্রপতির ত্যাগপত্র। 3 নম্বর হচ্ছে যদি মৃত্যু হয়ে যায়। 3 নম্বর যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। 3 নম্বর হচ্ছে মৃত্যু, যদি মৃত্যু হয়ে যায়। 4 নম্বর হচ্ছে মহাবিয়োগ হয়ে গেল, মহাবিয়োগ। 4 নম্বর মহাবিয়োগ, 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 মহাবিয়োগ। 4 নম্বর হচ্ছে মহাবিয়োগ। 5 নম্বর হচ্ছে নির্বাচন থেমে গেল। 5 নম্বর নির্বাচন, নির্বাচন, নির্বাচন থেমে গেলে, নির্বাচন থেমে গেলে, নির্বাচন থেমে গেলে। রাষ্ট্রপতির পদ খালি থাকার 5টি কারণ। রাষ্ট্রপতি সময়কাল যদি পূর্ণ হয়ে যায়, রাষ্ট্রপতির সময়কাল হচ্ছে 5 বছর। রাষ্ট্রপতি যদি কোনো কারণবশত ত্যাগপত্র দিয়ে দেয়, রাষ্ট্রপতির যদি মৃত্যু হয়ে যায়, মহাবিয়োগ হয়ে যায়, যদি নির্বাচন থেমে যায়, কোনো কারণবশত সেই রাষ্ট্রপতি জালিয়াতিভাবে নিয়োগ হয়েছে, যে রাষ্ট্রপতি তার সার্টিফিকেট দেখিয়েছে যে সে গ্র্যাজুয়েশন পাস অথবা 12 পাস, কোনো কারণবশত জালি সার্টিফিকেট দিয়ে যদি নিয়োগ হয়, তখন রাষ্ট্রপতির পদ খালি থাকে। ত্যাগপত্র, মৃত্যু, রাষ্ট্রপতির কোনো কারণে মৃত্যু হয়ে যায়, হার্ট অ্যাটাক হোক, আরো কিছু হোক, অ্যাক্সিডেন্ট হোক, কোনো কারণে রাষ্ট্রপতি যদি মৃত্যু হয়ে যায়, তখন পদ খালি থাকে। মহাবিয়োগ, মহাবিয়োগ তো বললাম যে মহাবিয়োগ, মহাবিয়োগ যদি হয়ে যায় এবং এই 5টি কারণে যদি, এই 5টির মধ্যে একটি কারণে যদি রাষ্ট্রপতির পদ খালি থাকে, এই 5টি কারণের মধ্যে একটি কারণে যদি রাষ্ট্রপতির পদ খালি থাকে, তখন এই জায়গায় রাষ্ট্রপতির জায়গায় আছে উপরাষ্ট্রপতি, 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 উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি থাকে 6 মাস, এবং এই 6 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে নিয়োগ করতেই হবে। নিয়ম হচ্ছে 6 মাসের মধ্যে নিয়োগ করতে হবে। যেমন পঞ্চায়েতের প্রধান থাকে, পঞ্চায়েতের প্রধান যদি কোনো কারণবশত ত্যাগপত্র দিয়ে দেয়, মারা যায়, আরো কিছু হয়, তখন সেই জায়গায় আসে উপপ্রধান, এবং উপপ্রধানের সিগনেচার ছাড়া সেই জায়গায় কোনো কিছু কাজ হবে না, যদি প্রধান যদি না থাকে পঞ্চায়েতে। ঠিক তেমনি রাষ্ট্রপতি যদি না থাকে, তখন উপরাষ্ট্রপতি সই করে এবং উপরাষ্ট্রপতি সেই কাজ করে, এবং 6 মাসের মধ্যে নতুন করে আবার রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। গুড বাই, আজকের ক্লাস এখানে শেষ করছি।